ওম শান্তি। আজকের এই বিশেষ আলোচনায় আমরা ১৪ই ডিসেম্বর ২০২৫-এর মুরলির গভীরে প্রবেশ করব। হ্যাঁ। এর মূল বিষয়বস্তু হল কিভাবে এই যে অস্থির পৃথিবী এখানে শান্তির এক অদৃশ্য শক্তি প্রয়োগ করে এক বিশাল পরিবর্তন আনা সম্ভব। হুম। আজকের মুরলিটা শুরুই হচ্ছে দুনিয়ার একটা ছবি দিয়ে, আর সত্যি বলতে কি ছবিটা বেশ ভাবার মতো। একদম। বলা হচ্ছে এখনকার পৃথিবীর যে তিনটি বড় পিলার ধর্ম, রাজ্য আর বিজ্ঞান, তারা সবাই যেন নিজেদের ক্ষমতা হারিয়ে ফেলেছে। মানে শক্তিহীন হয়ে পড়েছে। ঠিক, ধর্মগুলো নিজেদের মধ্যে বিভেদ তৈরি করছে, রাজনৈতিক শক্তিগুলো শান্তি আনতে পারছে না, কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো বিজ্ঞান। হ্যাঁ, বিজ্ঞানের ব্যাপারটা। যে বিজ্ঞান এতদিন প্রকৃতির ওপর নিজের কর্তৃত্ব জাহির করে এসছে, সেটাও এখন প্রকৃতির কাছে অসহায়। বন্যা, ভূমিকম্প, নতুন নতুন রোগ। মনে হচ্ছে প্রকৃতি যেন নিজের নিয়ম নিজেই পাল্টাচ্ছে। হ্যাঁ, আর বিজ্ঞান শুধু চেয়ে চেয়ে দেখছে। এখানে যা আকর্ষণীয় তা হল মোরলি এই পরিস্থিতিকে শুধু একটা সমস্যা হিসেবে দেখছে না, আচ্ছা। বরং এটাকে একটা বড় পরিবর্তনের পূর্বাভাস হিসেবে তুলে ধরছে। প্রশ্নটা হল, এই শক্তিশালী স্তম্ভগুলো কেন ব্যর্থ হচ্ছে? হুম। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটা একটা যুগের শেষ আর নতুন যুগের শুরুর লক্ষণ, যখন মানুষের তৈরি করা সমস্ত সিস্টেম তাদের ক্ষমতার শেষ সীমায় পৌঁছে যায়। তখনই একটা উচ্চতর শক্তির হস্তক্ষেপের প্রয়োজন হয়। একদম। মুরলী বলছে প্রকৃতি এখন আর বিজ্ঞানের নিয়ন্ত্রণে নেই, কারণ সময়টাই বদলাচ্ছে। এই বিশৃঙ্খলা আসলে একটা নতুন স্থিতিশীল ব্যবস্থা তৈরির ক্ষেত্র প্রস্তুত করছে। এটা অনেকটা ঝড়ের পর শান্ত পরিবেশ তৈরি হওয়ার মতো। তার মানে যখন জাগতিক সব উপায় শেষ হয়ে যায়, তখনই আসল সমাধানের দরজা খোলে। ঠিক। তাহলে প্রশ্নটা দাঁড়ায়, এই পরিস্থিতিতে বিশ্বকে পরিবর্তন করার আসল শক্তিটা কার কাছে আছে? মুরলী অনুযায়ী এর চাবিকাঠি হল সাইলেন্সের শক্তি, মানে শান্তির শক্তি। এই শব্দটা শুনলে মনে হয় খুব সহজ, কিন্তু এর ভেতরে একটা গভীর রহস্য আছে। আজকের আলোচনায় আমরা এই শক্তির স্বরূপটা বোঝার চেষ্টা করব। জানব এই শক্তি আসলে কি, কারা এর অধিকারী, আর সবচেয়ে বড় কথা, আজকের এই কোলাহলপূর্ণ পৃথিবীতে এটা কিভাবে প্রয়োগ করা সম্ভব। চলুন এই বিষয়টা একটু খুলে কথা বলি। আচ্ছা, মুরলিতে যে সাইলেন্সের শক্তির কথা বলা হয়েছে, এটা তো শুধু চুপ করে থাকা বা কথা না বলা নয়, তাই না? না না, একেবারেই না। কারণ নীরবতা তো অনেকেই পালন করে, কিন্তু তাতে তো পৃথিবীর পরিবর্তন হচ্ছে না। তাহলে এই শক্তির বিশেষত্বটা কি? একদম ঠিক ধরেছেন। এটা নিছক নীরবতা নয়, এটা একটা সক্রিয় আধ্যাত্মিক শক্তি, এক ধরনের পজিটিভ ভাইব্রেশন যা ভেতর থেকে তৈরি হয়। পজিটিভ ভাইব্রেশন? হ্যাঁ, ভাবুন তো, একটা শান্ত পুকুরে যদি একটা ঢিল ফেলা হয়, তার ঢেউগুলো যেমন চারিদিকে ছড়িয়ে পড়ে, হুম। ঠিক তেমনি গভীর শান্তি থেকে উৎপন্ন হওয়া ভাইব্রেশনগুলো পৃথিবীর বায়ুমণ্ডলকে প্রভাবিত করতে পারে। মুরলি বলছে আজকের বিশ্বের যে মানসিক অস্থিরতা, যে ভয় আর উদ্বেগের পরিবেশ, তা একমাত্র এই পজিটিভ ভাইব্রেশন দিয়েই শান্ত করা সম্ভব। সম্ভব। এটা অনেকটা একটা উত্তপ্ত ঘরের মধ্যে এসি চালিয়ে দেওয়ার মতো, যা ধীরে ধীরে পুরো পরিবেশটাকে ঠান্ডা করে দেয়। বাহ, উদাহরণটা দারুণ। কিন্তু এই শক্তি অর্জন করা তো নিশ্চয়ই সহজ নয়। এর জন্য কী ধরনের প্রস্তুতির কথা বলা হয়েছে? হুম। মুরলিতে মন আর বুদ্ধিকে ক্লিন আর ক্লিয়ার রাখার কথা বলা হয়েছে। এই কথাটা শুনতে খুব সহজ লাগলেও বাস্তবে করাটা বোধহয় সবচেয়ে কঠিন কাজ। এটা আসলেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর আসল মানেটা কি? ক্লিন আর ক্লিয়ার রাখার মানে হল মনের ভেতরে কোনো রকম আবর্জনা না রাখা। আমাদের মনকে যদি একটা কম্পিউটারের র্যালের সাথে তুলনা করি, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা। সারাদিন ধরে আমাদের মনের ছোট ছোট কত নেগেটিভ ফাইল জমা হয়, কারোর ওপর রাগ, পুরনো কোনো দুঃখ, ভবিষ্যতের চিন্তা। এই ফাইলগুলো র্যামের জায়গা দখল করে রাখে। ফলে সিস্টেমটা স্লো হয়ে যায়। ঠিক। ক্লিন আর ক্লিয়ার মানে হল রোজ এই অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করা। মুরলি বলছে কোনো আত্মা বা কোনো কাজের প্রতি যদি সামান্যতম নেতিবাচকতাও থাকে, তবে এই শান্তির শক্তি জমা করা অসম্ভব। তার মানে মন যখন একদম স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার থাকে, তখনই ঈশ্বরের নির্দেশনা বা টাচিং স্পষ্টভাবে অনুভব করা যায়। না হলে সেই নির্দেশনাগুলো যেন আবছা হয়ে যায়। এই বিষয়টা সেবার ধারণার সাথেও তো সরাসরি যুক্ত, তাই না? অবশ্যই। আমরা অনেকেই সেবা বলতে বুঝি বক্তৃতা দেওয়া, কেন্দ্র চালানো বা বড় বড় আয়োজন করা। কিন্তু মুরলি বলছে
যদি ভেতরের এই শান্তির শক্তি না থাকে তাহলে সেই সেবাটা অনেকটা প্রাণহীন হয়ে পড়ে। হ্যাঁ, পরিশ্রম অনেক হয়, কিন্তু তার প্রভাব কম হয়। এখানেই তো টাচিং পাওয়ার আর ক্যাচিং পাওয়ারের কথা বলা হয়েছে। এটা একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই। টাচিং পাওয়ার হল নিজের শান্তির শক্তির মাধ্যমে অন্যের হৃদয়কে স্পর্শ করার ক্ষমতা। আর ক্যাচিং পাওয়ার হল অন্যের মনের অবস্থা বা তার প্রয়োজনকে অনুভব করার ক্ষমতা। যখন আমাদের মন শান্ত ও পরিষ্কার থাকে তখন আমরা অন্যের কথা শোনার আগে তার ভেতরের অনুভূতিটা ধরতে পারি। তখন আমাদের মুখ থেকে এমন কথাই বেরোবে যা তার জিতছি প্রয়োজন। একদম। শান্তির শক্তি ছাড়া আমাদের কথাগুলো হয়তো তথ্য হিসেবে পৌঁছায়, কিন্তু তা অন্যের জীবনে পরিবর্তন আনতে পারে না। এই তথ্যকে বাস্তবে রূপ দেওয়ার জন্য মুরলীতে ব্রহ্মাবাবা এবং জগদম্বার উদাহরণ দেওয়া হয়েছে। বলা হয়েছে তারা কিভাবে এই শক্তির গুপ্ত পুরুষার্থ করেছেন। হ্যাঁ, বাইরে থেকে তাদের সাধারণ কাজ করতে দেখা গেলেও ভেতরে ভেতরে তারা এই শক্তির এক বিশাল ভাণ্ডার জমা করছিলেন। হ্যাঁ, এবং শুধু তারাই নন, দাদিদের কথাও বলা হয়েছে। একটা ঘটনা মনে পড়ছে। একজন দাদি একবার খুব অসুস্থ ছিলেন, কিন্তু তাকে একটা বড় প্রোগ্রামে ভাষণ দিতে যেতে হয়েছিল। ও তিনি কোনো নোট তৈরি না করে ভাষণের আগে 1 ঘন্টা গভীর শান্তিতে বসেছিলেন। আচ্ছা। পরে লোকেরা বলেছিল তার কথার চেয়েও তার কাছ থেকে আসা শান্তির অনুভূতিটা বেশি শক্তিশালী ছিল। বাহ। এটাই প্রমাণ করে যে সেবার আসল ভিত্তি হল এই অদৃশ্য শক্তি, জাগতিক প্রস্তুতি বা পরিশ্রম নয়। তাহলে বোঝা যাচ্ছে যদি এই শান্তির শক্তি পরিবর্তনের আসল হাতিয়ার হয় তাহলে এর কারিগর কারা? মুরলী অনুযায়ী ব্রাহ্মণ আত্মারা, যারা বাপদাদার সহযোগী, তারাই এই বিশ্ব পরিবর্তনের নিমিত্ত। এটা তো কোনো ছোট দায়িত্ব নয়। গোটা পৃথিবীর দুঃখ আর অশান্তি দূর করার দায়িত্ব কাঁধে তুলে নেওয়া, ভাবলেই বোঝা যায় এর বিশালতা কতখানি। এবং এটা কোনো বিচ্ছিন্ন বা ব্যক্তিগত প্রচেষ্টা নয়। তাই মুরলীতে একটা সংগঠিত পরিকল্পনার কথা বলা হয়েছে, যা বিষয়টা আরও আকর্ষণীয় করে তোলে। যেমন মহারাষ্ট্র জোনকে সংস্কার মেলানোর একটা বিশেষ পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। অর্থাৎ কিভাবে নিজেদের মধ্যে স্বভাব আর সংস্কারের মিল এনে একটা শক্তিশালী ঐক্যবদ্ধ পরিবার তৈরি করা যায়। ঠিক। অন্যান্য জনকেও নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। এর থেকে বোঝা যায় এটা একটা সম্মিলিত মিশন, যেখানে প্রত্যেক অঞ্চলের একটা নির্দিষ্ট ভূমিকা রয়েছে। মানে সবাই মিলে একটা বিশাল পজলের ছোট ছোট অংশ জোড়া লাগাচ্ছে। একদম তাই। এখানে বিষয়টা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। মুরলী বিভিন্ন গোষ্ঠীকে আলাদাভাবে সম্বোধন করে তাদের বিশেষ ভূমিকা আর শক্তির কথা মনে করিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন কুমারীদের ডাবল লাকি বলা হয়েছে। কেন তাদের এই বিশেষ সম্মান দেওয়া হয়েছে? কারণ কুমারী জীবন হল ফাউন্ডেশন বা ভিত্তি তৈরির সময়। এই সময়ে যদি তারা নিজেদের জীবন পবিত্র রাখে, তাহলে তারা শুধু নিজেদের 21 প্রজন্মের ভাগ্যই তৈরি করে না, বরং তারা গোটা বিশ্বের জন্য একটা শক্তিশালী শান্তির পরিবেশ তৈরি করার নিমিত্ত হয়। ঠিক। তাদের পবিত্রতার শক্তিটা অনেকটা নিউক্লিয়ার এনার্জির মতো, যা পরিমাণে কম হলেও তার প্রভাব অনেক বেশি। তাই তাদের ডাবল লাকি বলা হয়েছে। 1, নিজেদের জীবন শ্রেষ্ঠ বানানোর জন্য। 2, বিশ্ব পরিবর্তনের কাজে সরাসরি সহযোগী হওয়ার জন্য। এরপর যুগল বা দম্পতিদের কথা বলা হয়েছে। তাদের সাহসের প্রশংসা করা হয়েছে, যা বেশ তাৎপর্যপূর্ণ। হ্যাঁ, সমাজে তো একটা ধারণা আছে যে আধ্যাত্মিক হতে গেলে পরিবার ছেড়ে দিতে হয়। ঠিক তাই। এই যুগলরা সেই ধারণাটাকেই ভেঙে দিয়েছে। তারা দেখিয়েছে যে সংসারের সব দায়িত্ব পালন করেও একসাথে থেকেও পবিত্র জীবন যাপন করা সম্ভব। এটা একটা নীরব কিন্তু খুব শক্তিশালী সামাজিক বিপ্লব। অবশ্যই। তারা প্রমাণ করেছে যে পরমার্থ আর ব্যবহারিক জীবনকে একসাথে মেলানো যায়। তাদের জীবনটা অন্যদের জন্য একটা জীবন্ত উদাহরণ, যা হাজারটা বক্তৃতার চেয়েও বেশি প্রভাবশালী। তাই বাপা দাদা তাদের সাহসের প্রশংসা করেছেন। আবার ডবল ফরেনার্সদের অলরাউন্ডার বলা হয়েছে, কারণ তারা নিজেদের চাকরি, পড়াশোনা আর সেন্টারের সেবা সবকিছু একসাথে সামলায়। তাদের এই ভারসাম্যপূর্ণ জীবনযাত্রাকে বিশেষভাবে স্বীকৃতি দেয়া হয়েছে। আর সবশেষে টিচার্সদের কথা বলা হয়েছে। তাদের দায়িত্বের ব্যাপারে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, অনুভবের অথরিটি তৈরি করা। জ্ঞান দেওয়া নয়, বরং তিনি যা বলছেন তার নিজের জীবনে কতটা অনুভব করেছেন সেই অনুভূতির শক্তিটা অন্যদের মধ্যে সঞ্চারিত করা। একদম। কারণ জ্ঞান তো বইতেও পাওয়া যায়, কিন্তু অনুভূতি ধার করা যায় না। মুরলী বলছে অনুভবের অথরিটি সবচেয়ে বড়,
কারণ শোনা বা পড়া কথা মানুষ ভুলে যেতে পারে। কিন্তু যা একবার গভীরভাবে অনুভব করা হয় তা জীবনের অংশ হয়ে যায়। ঠিক, তাই টিচারদের দায়িত্ব হল অনুভবের ভিত্তিতে অন্যদের অনুভবই করে তোলা। এই যে বিভিন্ন গোষ্ঠীকে কুমারী, যুগল, ফরেনার্স, টিচার্স আলাদাভাবে সম্বোধন করা হলো, এর পেছনে নিশ্চয়ই একটা বড় উদ্দেশ্য আছে। অবশ্যই, এর তাৎপর্য হল এই আধ্যাত্মিক যাত্রায় প্রত্যেকের ভূমিকা অনন্য এবং গুরুত্বপূর্ণ। কেউ ছোট বা বড় নয়। প্রত্যেকেই নিজ নিজ জায়গায় থেকে। হ্যাঁ, নিজ নিজ জায়গা থেকে এই বিশ্ব পরিবর্তনের যজ্ঞে নিজের আহুতি দিচ্ছে। আর মুরলিতে একটা অসাধারণ উপমা ব্যবহার করা হয়েছে, যখন এই সমস্ত ভিন্ন ভিন্ন শক্তির অধিকারীরা একত্রিত হবে তখন তাদের সম্মিলিত শক্তি থেকে এক শান্তির জ্বালা, ফ্লেম অফ পিস। হ্যাঁ, ফ্লেম অফ পিস প্রকট হবে। ঠিক যেমন আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে আসে, তেমনি এই সংগঠনের সম্মিলিত পুরুষার্থ থেকে শান্তির এক শক্তিশালী অগ্নিশিখা বেরিয়ে আসবে, যা গোটা বিশ্বের নেতিবাচকতাকে ভস্ম করে দেবে। আলোচনার শেষে মুরলির যে বরদানটি দেওয়া হয়েছে সেটা সত্যি অসাধারণ। বলা হয়েছে, সব কন্ডিশনে সেফ থেকে এয়ার কন্ডিশনের টিকিটের অধিকারী হও। এই রূপকটার ভাষাটা খুব আধুনিক, কিন্তু এর ভেতরে নিশ্চয়ই এক গভীর আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে। একদম, এয়ার কন্ডিশনের টিকিট হল আধ্যাত্মিক জগতের সর্বোচ্চ অবস্থা বা স্বর্গের অধিকারের প্রতীক। আর এই টিকিট কারা পাবে? যা এই পৃথিবীর সমস্ত কন্ডিশন বা পরিস্থিতিতে সেফ বা অবিচল থাকতে পারবে। আমাদের জীবনে তো সারাদিন কত রকমের পরিস্থিতি আসে। কেউ সমালোচনা করল, কাজে সমস্যা হলো, শরীর খারাপ হলো। এগুলোই হলো বাইরের ওয়েদার বা আবহাওয়া। ঠিক, বেশিরভাগ মানুষ এই আবহাওয়ার দ্বারা প্রভাবিত হয়, দুঃখ পায়, রেগে যায় বা হতাশ হয়ে পারে। কিন্তু সেফ থাকার মানে হল নিজের ভেতরে একটা পার্সোনাল থার্মোস্ট্যাট থাকা। বাহ! বাইরে ঝড় হোক বা রোদ, ভেতরের শান্তি আর আনন্দের তাপমাত্রাটা একই থাকবে। যেই ভেতরের স্থিতিশীলতা অর্জন করতে পারে, সেকেন্ডের মধ্যে যে কোনো পরিস্থিতি পার করে যেতে পারে। সেই এই টিকিটের অধিকারী হয়। হ্যাঁ, তার মানে এই টিকিট পাওয়ার জন্য জাগতিক পয়সার প্রয়োজন নেই, প্রয়োজন হলো সদা বিজয়ী হওয়ার মানি বা যোগ্যতা। ঠিক তাই। আর মুরলি বলছে, এই যোগ্যতা কঠোর পরিশ্রম করে অর্জন করতে হয় না, কেবল বাবার সাথে থাকলেই তা আপনা আপনি জমা হতে থাকে। এটা তো একটা বিরাট আশ্বাস। হ্যাঁ, এটা আসলে নির্ভরতা আর সমর্পণের বিষয়। যখন আমরা সব ভার বাবার ওপর ছেড়ে দিই, তখন পরিস্থিতিকে সামলানোর শক্তিও তার কাছ থেকে পাওয়া যায়। তখন আর কোনো পরিস্থিতি বোঝা মনে হয় না, খেলা মনে হয়। আর সবশেষে যে স্লোগানটি দেওয়া হয়েছে তা আমাদের সকলের জন্য একটা সারাদিনের পাথেয় হতে পারে। যে কোনো পরিস্থিতি হোক না কেন, পরিস্থিতি চলে যাবে, কিন্তু খুশি যেন না যায়। খুব সুন্দর কথা। অর্থাৎ পরিস্থিতি হলো মেঘের মতো, আসবে আর যাবে, কিন্তু আমাদের ভেতরের খুশিটা যেন আকাশের মতো স্থির থাকে। এটাই আসল বিজয়। আসল বিচার। তাহলে সব মিলিয়ে আজকের আলোচনার মানে কি দাঁড়ালো? আমরা শুরু করেছিলাম একটা অস্থির পৃথিবীর ছবি দিয়ে, যেখানে ধর্ম, রাজ্য, বিজ্ঞান সবকিছুই ব্যর্থ। হ্যাঁ, আর সমাধান হিসেবে পেলাম এক অদৃশ্য কিন্তু সবচেয়ে শক্তিশালী অস্ত্র, শান্তির শক্তি। এবং মূল্য অনুযায়ী এই শক্তি শুধুমাত্র ব্যক্তিগত মুক্তির জন্য নয়, বরং এটি বিশ্ব পরিবর্তনের একটি সক্রিয় সাধন বা টুল। এটা একদিকে যেমন আমাদের ব্যক্তিগত দায়িত্ব, নিজের মনকে পরিষ্কার রাখা, তেমনি ব্রাহ্মণ পরিবার হিসেবে এটা আমাদের একটা সম্মিলিত দায়িত্বও বটে। এই সম্মিলিত শান্তির শক্তি প্রয়োগ করেই গোল্ডেন মর্নিং বা সত্যযুগ আনা সম্ভব। এটা কোনো কল্পনা নয়, বরং একটা সুনির্দিষ্ট আধ্যাত্মিক প্রক্রিয়া। একদম। আজকের এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। মুরলিতে বারবার বলা হয়েছে, কঠিন সময়ে সঠিক আধ্যাত্মিক টাচিং বা নির্দেশনা পাওয়ার জন্য মনকে ক্লিন আর ক্লিয়ার রাখতে হবে। কিন্তু আজকের এই দ্রুতগতির, বিক্ষেপে ভরা জীবনে, যেখানে আমাদের মনোযোগ প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া, খবর আর হাজারো জিনিস কেড়ে নিচ্ছে, সেখানে মনকে প্রতিনিয়ত ক্লিন আর ক্লিয়ার রাখার বাস্তবসম্মত উপায় কি হতে পারে? এই প্রশ্নটি রইল ভাবনার জন্য। ওম শান্তি। ওম শান্তি।